ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, তোমাদের ম্যামও খুব ভালো আছেন। তাহলে আজকে কি করব বলো তো? আজকে কিন্তু আমরা পড়া করব না কেউ। আজকে আমরা সকলে শুনবো ছড়া, আর ছড়ার থেকে অনেক নতুন মজার মজার জিনিস শিখবো। তাহলে প্রথমেই বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ছো এখন? তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছো। তোমার মা কিংবা বাবা যখন বলে কিছু একটা এনে দাও, তোমরা এনে দাও তো? বাবা সকলেই এনে দাও। তাহলে তোমরা যখন জিনিসপত্র আনতে যাও, কোথায় যাও? দোকানে যাও। ঠিক বলেছো, দোকানে যাও। তাহলে বলো তো, এই দোকান যদি একসঙ্গে অনেকগুলো থাকে এক জায়গায়, তখন আমরা কি বলি? তখন আমরা বলি বাজার। সেই বাজার নিয়ে আজকে বাজারের আরেকটা অর্থ তোমাদেরকে আমি বলবো। বাজারকে আরেকটা বলা হয় হাট। কিন্তু হাট আর বাজারের মধ্যে একটু পার্থক্য আছে। হাট কিন্তু প্রতিদিন বসে না। হাট বসে সপ্তাহে একদিন, কোথাও কোথাও আবার বসে দুদিন। তোমাদের এখানে যেমন শুক্রবার বসে, আবার কোথাও কোথাও বসে বৃহস্পতিবার ও রবিবার। তাহলে আমরা আজকে তোমাদের সহজ পাঠের হাট থেকে আমরা সেই কবিতাটি শিখব। সুন্দর করে সকলে শুনবে। আমি আগে বলছি, তারপরে আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলে বলবে। সকলে বলবে আমার সঙ্গে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে কি বললাম? আরেকবার বলো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এর অর্থটা তোমাদেরকে আমি বলছি, তোমরা কিন্তু সকলে মন দিয়ে শুনবে। প্রথমে কি বলেছে? কুমোর পাড়ার। ঠিক আছে, এবার বলো তো তাহলে, কুমোর কাকে বলে? কাকে বলে কুমোর? বলো। কুমোর বলে যারা কি করে? মাটির জিনিস তৈরি করে। কি করে? মাটির জিনিস তৈরি করে। তাদেরকে আমরা বলি কুমোর। যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে আমরা বলি কুমোর। মাটির জিনিসের মধ্যে কি কি আছে বলতো? কেউ তৈরি করে হাঁড়ি, কেউ তৈরি করে বিভিন্ন রকমের বাসনপত্র, কেউ আবার ফুলদানি তৈরি করে। সমস্ত কিছুই আছে মাটির জিনিসের মধ্যে। তাহলে আরেকবার বলি, কুমোর পাড়ার গরুর গাড়ি। গরুর গাড়ি কে কে দেখেছো তোমরা? বাবা অনেকেই দেখেছো গরুর গাড়ি। কোথায় দেখেছো গো তোমরা? মা বাড়িতে দেখেছো? কোথায়? তুমি পিসির বাড়িতে দেখেছো? বাবা অনেকেই দেখেছো তাহলে তোমরা গরুর গাড়ি। সেই গরুর গাড়িটা কি বলছে? কিসে বোঝাই ছিল? বোঝাই করা কলসি হাঁড়ি। কিসে ছিল? কলসি আর হাঁড়িতে সেই গরুর গাড়িটা বোঝাই করা ছিল। সেই গরুর গাড়িটা কে চালাচ্ছিল সেটা আমরা এবার দেখব। গাড়ি চালায় বংশী বদন। কে চালাচ্ছে গাড়ি? বংশী বদন। বংশীবদন কি করছে? সেই গরুর গাড়িটা চালাচ্ছে। আর বংশীবদনের সঙ্গে কে যাচ্ছে বলতো? কি বলেছে? গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তার সঙ্গে কে যাচ্ছে? তার ভাগ্নে যাচ্ছে মদন। তার সঙ্গে যাচ্ছে তার ভাগ্নে মদন। তাহলে এই মদনের মামা কে বলতো? বলতে পারবে তোমরা? মদনের মামা হলো এই বংশী। বংশী বদন হলো মদনের মামা।
বুঝতে পেরেছো এই 4 লাইন সকলে? তাহলে আমরা পরের লাইনটাই বলি। ঠিক আছে, তুমি বলো এই পদ্মা নদী কোন জায়গা থেকে পদ্মা নদীর নাম হয়েছে? সে বাংলাদেশ থেকে হয়েছে, পদ্মা নদী বাংলাদেশে। কোন জায়গা থেকে পদ্মা নদীর নাম হয়েছে? স্যার স্যার হুগলিতে যেখানে মিলিত হয়েছে। ভাগ হয়েছে তো দুটো, একটা চলে গেছে পদ্মা আর একটা হয়ে গেছে। আগের নামটা কি ছিল বলো? আগে ওই নদীটার আগে উৎস যেখানে, সেই তার নাম কি? গঙ্গা। কোনখানে ভাগ হয়েছে? স্যার সেটা বলতে পারছি না এখন এই মুহূর্তে। তুমি প্রথমে যখন ওই হাট বাজার যখন বলছিলে না, তখন দেখবে লেখাটা প্রথমে লিখবে, তারপরে ওই ইন্ট্রোডাকশনে যাবে। ও এটা আগে লিখতে মানে প্রথমে তুমি ব্যাখ্যা করলে, তারপরে তুমি লিখলে, তাহলে লিখে তারপর ব্যাখ্যা করবে, ঠিক আছে? বুঝবে না হুম, দেখো, তোমাকে ওই দ্বিতীয় শ্রেণীটা আর বলতে হবে না ওদেরকে, মানে কোন ক্লাসে পড়ো? দরকার নেই বলার। ওটা প্রথমত বংশী বানান কি? তাহলে ওর শয় দীর্ঘী। দীর্ঘ। আচ্ছা, তাহলে ওটা দেখলে তারিখটা তো লিখলে, তারিখটা তুমি লেখনি না, দেখতে পাচ্ছ? হার্টটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে, কবিতা বা একটা লেখাটা ওর একটা মধ্যে রাখবে। ঠিক আছে, নেক্সট এসো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই বাড়ি থেকে খেয়ে এসেছো? সবাই খেয়ে এসেছো তো? হ্যাঁ, সবাই খেয়ে আসবে। তোমরা বাড়ি থেকে কে কি খেয়ে এসেছো বলো তো? কি, তুমি কি খেয়ে এসেছো? ভাত, ডাল, তরকারি? আচ্ছা, খুব ভালো। কি খেয়ে এসেছো? ভাত, ডাল, তরকারি, ও তার সাথে ডিমও ছিল। আর তুমি কি খেয়ে এসেছো? মাংস ভাত। আচ্ছা আচ্ছা, তোমরা যে বললে এই ভাত, ডাল, তরকারি, এগুলো আমরা কোথা থেকে পাই জানো? ভাত, ডাল, তরকারি, যা ভাত আমরা পাই চাল থেকে, তাই তো? এই চালটা কোথা থেকে আমরা পাই বলো তো? ধান গাছ থেকে। তাহলে এটা আমরা পাচ্ছি একটা গাছ থেকে। আর ডাল বিভিন্ন কলাইয়ের গাছ থেকে পেয়ে থাকি। কলাই, এটাও এক প্রকার গাছ। আর তরকারি বলতে আমরা বিভিন্ন রকম শাক সবজি, এটাও হচ্ছে আমরা গাছেদের কাছ থেকে পেয়ে থাকছি। আর এই ডিম বা মাংস, এগুলো আমরা কার কাছ থেকে পেয়ে থাকি বলো তো? ডিমটা আমরা পেয়ে থাকি কি বলো? হ্যাঁ, হাঁস আর মুরগি। হ্যাঁ, আর মাংস আমরা কার কাছ থেকে মাংস পেয়ে থাকি বলো তো? হাঁস, মুরগি আর ছাগল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন উদ্ভিদ বা গাছ এবং প্রাণীদের কাছ থেকে খাবার পেয়ে থাকছি। এরপরে হয়তো তোমরা বলবে যে এই যে আমরা গাছ এবং প্রাণীদের কাছ থেকে খাবার পেয়ে থাকছি, এই প্রাণীরা আবার কোথা থেকে খাবার পেয়ে থাকছি? যেমন প্রাণী বলতে হাঁস, মুরগি, ছাগল, এরাও হচ্ছে উদ্ভিদের কাছ থেকে বা গাছেদের কাছ থেকে খাবার পেয়ে থাকছি। আজকে আমরা জানবো এই গাছ কিভাবে খাবার তৈরি করছে। গাছ কিভাবে খাবার তৈরি করছে। আচ্ছা, আগে আমি একটা ছবি আঁকি গাছের, হ্যাঁ, দেখবে তোমরা।
আচ্ছা এটা বলো তো, এটা গাছের কি? এটা গাছের পাতা, তাই তো? আর এটা গাছের মাটির নিচে থাকে, এই অংশটাকে বলা হয় মূল। আচ্ছা এরপরে আমরা জানবো যে গাছ কিভাবে খাবার তৈরি করছে। দেখো আমাদের বাড়িতে কোথায় রান্না হয় বলো তো? রান্নাঘরে, তাই তো? হ্যাঁ, গাছেরও একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে এই পাতা। গাছ পাতাতে খাবার তৈরি করে। এই যে আমরা বিভিন্ন রকম খাবার পেয়ে থাকছি গাছেদের কাছ থেকে, এই গাছ পাতাতে খাবার তৈরি করে। আচ্ছা আমাদের বাড়িতে খাবার তৈরি করতে কি কি লাগে বলো তো? হ্যাঁ কি লাগে বলো? হ্যাঁ, জল, আগুন, তারপরে বিভিন্ন রকম আসবাবপত্র, শাকসবজি এসব লাগে। গাছেরও খাবার তৈরি করতে কিছু কিছু উপাদান লাগে, সেগুলো হচ্ছে এই যে সূর্যটা দেখতে পাচ্ছি, সূর্য থেকে সূর্যের আলো বা সূর্যালোক লাগে গাছের খাবার তৈরি করতে। তার সাথে আর কি লাগে? বাতাস থেকে এক প্রকার গ্যাস নেয় গাছের খাবার তৈরির জন্য, যেটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর কি নিয়ে থাকে? প্রক্রিয়াটাকে কি বলে? হ্যাঁ স্যার বলুন। প্রক্রিয়াটাকে কি বলে? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা লিখতে পারবে? মানে বুঝতে পারলাম না। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে ওখানে লিখতে পারবে? বানানটা বলছেন? না, প্রক্রিয়াটা CO2 সমীকরণটা সেই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না? CO2। ঠিক আছে, দেখো তুমি যে গাছের খাবার তৈরি এটা পড়ানোর জন্য যেটা বললে, এবার তোমাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে, তোমাকে তো ওই সূত্রটা তোমাকে তো জিজ্ঞাসা করবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তুমি তো যখন ওখানে গেছো, তুমি যে কোশ্চেন গুলো এখানে রেডি করেছো, সাধারণ প্রশ্ন দেখো রেডি করেছো, মানে স্টুডেন্টদেরকে করার মতো হতে পারে। কিন্তু যখন যারা এখানে থাকবেন তারা যখন তোমাকে প্রশ্ন করবে, তারা কিন্তু কোশ্চেনটা ডিফারেন্ট টাইপের হবে। সেখানে কিন্তু প্রথমে তোমাকে বলবে এই যে প্রক্রিয়াটা, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তুমি আমাকে বুঝিয়ে দাও। তখন কিন্তু আর ওই স্টুডেন্ট কেন্দ্রিক নয়, তখন তোমাকে আমাদেরকে বোঝাতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে সুসম্পন্ন। তুমি কিন্তু ওটাই রেডি করো। স্টুডেন্টদের জন্য তুমি যেমন রেডি করেছো, তোমাকে সাথে সাথে টিচারদের জন্য কিন্তু রেডি করে রাখতে হবে যে কি হতে পারে। বুঝা গেছে? আর প্রথম কথা হচ্ছে উপস্থাপনা পর্বটাকে সংক্ষেপে করো, যতটা সম্ভব তুমি বলার চেষ্টা করো, ব্যাখ্যা করার চেষ্টা করো সাথে সাথে। কেননা তোমার যে বিষয়বস্তুটা তুমি যতটা বলছো সেই পরিমাণটা কম, তোমাকে তো এত টাইম দেবে না। কম সময়ের মধ্যে আমাকে প্রায় সবটা কভার করতে হবে। সুতরাং উপস্থাপন পর্বটাকে একটু ছোট করে দাও, দিয়ে তুমি মূল পাঠে চলে যাও। তোমার কিন্তু এটা রেডি হতে হতো। মূল তোমার যেহেতু টপিক আছে গাছের খাবার তৈরি, সেক্ষেত্রে সালোক সংশ্লেষের সূত্র তোমাকে তৈরি করতেই, মানে রেডি করতেই হতো, যে ওটা আমাকে জিজ্ঞাসা করবেই, আমি যেহেতু সালোক সংশ্লেষ পড়াবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এসো। প্রথমের অংশটুকু শুধু সময়টাকে করে বেরিয়ে যাবে। রঘুনাথ আছে পড়ালে অতটা যাওয়ার বলা দরকার নেই, শুধুমাত্র একটু বলে দিয়ে আসল জায়গায় তোমাকে চলে আসতে হবে। আচ্ছা সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা এখন কোন ক্লাসে উঠেছো? হ্যাঁ তোমরা সব প্রথম শ্রেণীতে উঠে গেছো। আচ্ছা আচ্ছা, এটা আমি কি লিখলাম বোর্ডে? এটা আজকে তারিখ লিখেছি, তাই তো? আচ্ছা এই যে 0 লিখেছি, 8 লিখেছি, 1 লিখেছি, 2 লিখেছি, এগুলো কি বলতে পারবে তোমরা? আগের ক্লাসে তোমরা সব শিখেছো না? হ্যাঁ এগুলোকে একটা সংখ্যা বলা হয়। কি বলা হয়? হ্যাঁ সংখ্যা বলা হয়, তাই তো? বেশ বেশ বেশ, খুব সুন্দর। আচ্ছা দেখো, তোমরা যে নতুন শ্রেণীতে উঠেছো, তোমার তো প্রত্যেকের আলাদা আলাদা রোল হয়েছে, তাই তো? আচ্ছা রহিম, তোমার কত রোল হয়েছে? ও তোমার 4 রোল হয়েছে, বাহ খুব সুন্দর। সোমা তোমার কত রোল হয়েছে? তোমার 3 রোল হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব সুন্দর।
তাহলে দেখো এখানে যে 8 লিখেছি, 1 লিখেছি, 2 লিখেছি, তার মতো এই 4 আর 3 এগুলো তো একটা সংখ্যা, তাই তো? তাহলে আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই 4, এই 3 এগুলোকে কি করে যোগ করতে হয়। ঠিক আছে, আজকে আমরা কি জানবো? আজকে আমরা যোগের ধারণা জানবো। আচ্ছা বেশ, আচ্ছা যোগের ধারণা জানতে গেলে আমাদের যেটা জানতে হবে প্রথম, সেটা হচ্ছে যোগের চিহ্ন। দেখো তো এটা তো যোগের চিহ্ন লিখেছি, তাই না? ও আচ্ছা আচ্ছা, এটা আমি ভুল লিখেছি। তাহলে যোগের চিহ্ন কিরকম হয় দেখো তো, এবার ঠিক লিখেছি কিনা। এবার তো বুঝতে পারছো তো এটা যোগের চিহ্ন হয়। হ্যাঁ, এটাকে বলা হয় যোগের চিহ্ন। আমাদের যোগ করতে গেলে আগে যোগের চিহ্ন জানতে হবে। এবার দেখো যে এই 4 আর 3 কে আমি কিভাবে যোগ করে ফেলি, তোমরাও আমাকে সঙ্গে দেখো, লক্ষ্য করো। দেখো এখানে 4 লিখলাম, এখানে আমি 3 লিখলাম, তাই তো? তাহলে এই যোগের চিহ্ন সবসময় দিতে হয় বাঁ পাশে। এবারে কি হবে, আমার সঙ্গে গোনো তোমরা। 4 এর পর 5, 6, 7, 4 এর পর 3 ঘর, 4, 5, 6, 7, কত হলো? হ্যাঁ, 7 ঘর। এবার দেখো কিছু ছবি দিচ্ছি, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। এই নাও, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। আচ্ছা, পরে ছবিগুলোর দিকে তাকাবে। এখন দেখো যে 4 আর 3 এর যোগটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা দেখো, এই 4 এর জন্য আমি 4টে বল আঁকলাম। আচ্ছা, তোমাদের সবাই বল খেলতে খুব ভালো লাগে, তাই না? তোমরা তো কাল স্কুলের মাঠে খেলছিলে সবাই। হ্যাঁ, তার জন্য 4টে বল এঁকেছি। কটা এঁকেছি? 4টে বল এঁকেছি। এবারে দেখো কটা নিচে আছে? 3টে। তাহলে আমি কটা বল আঁকবো? একদম 3টে বল আঁকবো। কটা? 3টে বল আঁকবো। আচ্ছা দেখো তো, এখন এই 4টে বল আর এই 3টে বল একসঙ্গে নিলে আমার কটা বল হচ্ছে? গোনো আমার সঙ্গে, গোনো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা বল হয়েছে। কটা হলো? হ্যাঁ, 7টা বল হয়েছে। খুব সুন্দর। আচ্ছা দেখো তোমাদের যে ছবিগুলো দিয়েছি, আচ্ছা রিহানা তুমি বলো তো, তোমার ওই যে ছবিতে কটা কমলা লেবু আছে? কটা কমলা লেবু আছে বলো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, 5টা কমলা লেবু আছে। তোমাদের কমলা লেবু খেতে সবার ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে কমলা লেবু খেতে। আচ্ছা অঙ্কুশ তুমি বলো তো, তোমার ছবিতে কটা কমলা লেবু রয়েছে? তোমারটাই 6টা কমলা লেবু রয়েছে। বেশ, তাহলে এই রিহানা আর অঙ্কুশ, এই তোমাদের দুজনকার কমলা লেবুকে যদি আমরা একসঙ্গে করে দিই তাহলে কটা কমলা লেবু হবে বলো? হ্যাঁ দেখো দেখো গুনো, দেখো 5, 5-এর পরে গোনো আমার সাথে। 5, 6, 7, 8, 9, 10, 11। আরেকবার গোনো। 5, 6, 7, 8, 9, 10, 11। কতগুলো হলো? 11টা। ওরে বাবা, অনেকগুলো কমলা লেবু হয়ে গেল তো একসঙ্গে, তাই না? বেশ বেশ বেশ। আচ্ছা দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, আমার এই যে এটা একটা হাত তো, এই হাতে কতগুলো আঙ্গুল আছে? এই হাতে কতগুলো আঙ্গুল আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। সবার হাতে 5টা করে আঙ্গুল আছে তো? সবার গোনো আঙ্গুলগুলো দেখো। আচ্ছা দেখো এই হাতে কতগুলো আঙ্গুল আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে দুটো হাতকে যখন আমরা এক জায়গায় নিয়ে আসছি, মোট কটা আঙ্গুল হলো? মোট গোনো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আঙ্গুল হলো। তাহলে দুটো হাতে কটা আঙ্গুল হলো? একদম, দুটো হাতে আমার মোট 10টা আঙ্গুল হয়ে গেছে। বেশ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আজ তবে এটুকুই থাক, পরের দিনে আমরা আরো একটা ইন্টারেস্টিং টপিক। তুমি বলো যে আমরা এই যে যোগ বা এই যে সংখ্যা সম্পর্কে ধারণা বা এই যে চিহ্ন সংকেত সম্পর্কে যে ধারণা, এগুলো পিঁয়াজের কোন স্তরে দেওয়ার কথা বলেছিলেন এই সম্পর্কিত শিক্ষা? প্রথম যে স্তরটা, সংবেদন সঞ্চালনমূলক যে স্তরটা। সংবেদন সঞ্চালনমূলক স্তর না, যৌক্তিক সক্রিয়তা স্তর। ঠিক আছে, ওটা আমি একদিন করে দেবো তোমাদেরকে ছকটা। হ্যাঁ, ওটা করে দেবো। তোমার সাবজেক্ট কি? আমার সে ফিজিওলজি, ফিজিওলজি, লাইফ সায়েন্স। ঠিক আছে, বস। নেক্সট, তুমি ডেট লিখলে দেখো, তখন তোমার ডেটটার মধ্যে তুমি নিজেই মনে ঠিক জানো নি ডেট বটে। হ্যাঁ স্যার, এটা প্রথম। রিপিট তোমরা বুঝলে না কেন? তাহলে ওটাকে তুমি বুঝতে পারতে।
ওরা ওরা প্রথম শ্রেণীতে ওরা আগে জিজ্ঞেস করতে হবে না, ওরা প্রথম শ্রেণী জানে ওরা। নেক্সট তুমি দেখো যোগটা তুমি উপর থেকে করছো না নিচের থেকে? বাচ্চাদেরকে আমরা যোগ শিখাই উপর থেকে শিখাই নিচ থেকে শিখাই? শিখাই। ও কিন্তু শেখাচ্ছিল 5 থেকে 6, মানে 6, তিনবার ধরেই বললো বটে। হ্যাঁ 6টা। তাহলে প্রথমে 6 থেকে আমরা শুরু করবো, এটা একটা ভুল। আমি তুমি 4টে বল এঁকেছো, তুমি 4টে এখানে পাশেই সঙ্গে সঙ্গে লিখে দিলে, ওটা তুমি তো কাউকে ডাকতে পারবে। কটা বল এঁকেছি, তুমি 4টে বল আঁকলে তারপরে 4টা লিখে দিলে, 3টে বল আঁকলে তারপরে 3টা লিখে দিলে, তুমি ওটা না লিখতেই পারতে। মানে কাউকে ডেকে 4টে বল করেছি, কটা বল আছে বলো তো? একজন। ঠিক আছে, বাহ, ঠিক আছে, আসতে হবে না, তুমি নিজেই বলছো সেখান থেকে। 3টে বল, কটা বল আছে তুমি বলো তো? 3টে। তাহলে কটা হলো? তাহলে কটা বল? 7টা বল। 7টা বল এঁকে দিবার পর তুমি 7 চিহ্ন দেখাতে পারতে। আচ্ছা। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কৌশিক যাও। ঠিক আছে। ঠিক আছে। সুপ্রভাত, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আগের দিন আজকে আমরা কি শিখেছিলাম বলতো? গুণনীয়ক আর গুণিতক। হ্যাঁ, আজকে আমরা এই গুণনীয়ক গুণিতক থেকে কিভাবে গসাগু ও লসাগু নির্ণয় করতে হয় সেইটা আমরা আজকে শিখবো। তাহলে আজকে আমরা কি শিখবো? গসাগু ও লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখবো। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে গসাগুটা আগে আছে, সেহেতু আমরা গসাগুটা সর্বপ্রথম শিখবো। তাহলে গসাগু শিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? গসাগুর সম্পূর্ণ নাম জানতে হবে। তাহলে গসাগুর সম্পূর্ণ নাম তোমরা বলতে পারবে? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো। এই গসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ, কি লিখলাম বলো তো? গরিষ্ঠ অন্য পেন নেই না তো? কি লিখলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমরা সকলে আমার সাথে বলো তো, গসাগুর সম্পূর্ণ নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই গরিষ্ঠ মানে জানো? গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটাকে গরিষ্ঠ বলা হয়। আর সাধারণ মানে আমরা কি জানি? যে সাধারণ মানে যেগুলো দুটোর সাথে মিলবে সেগুলো আমরা কি সাধারণ বলি। আর গুণনীয়ক তো তোমরা শিখেছো আগের দিন। তাহলে আজকে দেখো, তোমরা বলো তো দুটো দু অঙ্কের সংখ্যা বলো তো। সাধারণ শব্দটা কিন্তু ব্যাখ্যা করলো না, ব্যাখ্যা মানে ছুঁয়ে চলে গেলে ওখানটাতেই কিন্তু। হ্যাঁ, আমি মানে সংখ্যাটা লিখে আমি তখন মনে বোঝাবো। চলো, দুটো দু অঙ্কের সংখ্যা বলো তো। হ্যাঁ, 12 আর একটা 18। তাহলে কত লিখলাম? 12 আর 18। তাহলে আমাকে গসাগু নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে 12 ও 18-র গুণনীয়ক কোনগুলো। এবার গুণনীয়ক কাকে বলে? না, এই 12 সংখ্যাটা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটাই হচ্ছে এই সংখ্যাটার গুণনীয়ক। তাহলে আমরা কি কি জানবো? 12 গুণনীয়ক কি কি? দেখো, 12কে কি দিয়ে ভাগ করা যায়? তোমরা আগের দিন গুণনীয়ক গুণিতক শিখেছো গুণনীয়ক। তাহলে 12কে কি দিয়ে ভাগ করা যায়? প্রথমে আমি 1 দিয়ে ভাগ করি। 1 দিয়ে ভাগ করলে কি পেলাম? 12 ভাগফল কত পেলাম? 12। তাহলে 1 হচ্ছে 12-র গুণনীয়ক, আর এই 12 হচ্ছে 12-র গুণনীয়ক। এরপরে 12কে আমরা আর কি দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে দেখি ভাগ করতে পারি কিনা। তাহলে 2 দিয়ে ভাগ করে আমরা ভাগফল কত পেলাম? 6। তাহলে কি কি পেলাম? গুণনীয়ক 2 পেলাম, আর কত পেলাম? 6 পেলাম। এরপরে কি দিয়ে ভাগ করতে পারি দেখি আমরা।
দেখো 3 দিয়ে আমরা ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম কত 4। তাহলে আমরা কি পেলাম 3 পেলাম আর কত পেলাম 4 পেলাম। এগুলো হচ্ছে 12র গুণনীয়ক। এরপরে আমরা জানবো 18র গুণনীয়ক কি কোনগুলো। দেখো 18কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে দেখি। দেখো 1 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পেতাম কত পেলাম 18 পেলাম। তাহলে 1 আর 18 হচ্ছে 18র গুণনীয়ক। এরপরে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করে দেখি মিলছে কিনা। 2 9 18। তাহলে আমরা কি পেলাম 2 পেলাম আর ভাগফল কত পেলাম 9। তাহলে 2 আর 9 হচ্ছে 18র গুণনীয়ক। এরপরে আমরা 3 দিয়ে ভাগ করে দেখি। কত পেলাম 3 পেলাম আর 6 পেলাম। এই 3 আর 6 হচ্ছে 18র গুণনীয়ক। তোমরা তো নামটা জানো, তারপরে তো আর কোনো তো ভাগ 18কে ভাগ করা যাবে কি, আর যাবে না। এরপরে আমরা জানবো এই সাধারণ কথার অর্থ কি। এইখানে সাধারণ বলতে বোঝায় 12র গুণনীয়ক গুলো যেগুলো বেরিয়েছে আর 18র গুণনীয়ক যেগুলো বেরিয়েছে এদের মধ্যে মিল কি কি আছে, এই মিলটাই হচ্ছে আমরা পাবো সাধারণ। কি কি মিল আছে দেখো, 1 মিল আছে, আছে না নাই? হ্যাঁ। আর কি মিল আছে দেখো 2 আছে মিল। আর কি মিল আছে দেখো 3 মিল আছে। আর কি মিল আছে দেখো 6 মিল আছে। এগুলা হচ্ছে আমার 12 ও 18র সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কি পেলাম 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক গুণনীয়কগুলি হলো কি কি পেলাম আরেকবার তোমরা বলো। 1 পেয়েছি। আর কি পেয়েছি বলো 2 পেয়েছি। আর কি পেয়েছি বলো 3 পেয়েছি। আর কি পেয়েছি বলো 6 পেয়েছি। তাহলে আমি গসাগু প্রথমে যখন এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বললে না, হ্যাঁ। সাধারণ যে শব্দটা হ্যাঁ। তুমি যখন গরিষ্ঠটা মানে বলছো বড়, সাধারণটাকে কিন্তু ছুঁয়ে দিয়ে চলে গেলে, হ্যাঁ তখন ওটাকে একটু বলে দাও। ঠিক আছে। কমন যেটা আমরা এটা যেটা বলছি কমন হ্যাঁ সেটা, বা যেটা তুমি বললে পরে যেটা বললে সাদৃশ্যযুক্ত। হ্যাঁ হ্যাঁ এবার তুমি বলো যে আমরা যখন শেখাবো হ্যাঁ। তখন যে নীতিটা অবলম্বন করবো বা শিক্ষাদানের ক্ষেত্রে নীতি আমরা কি অবলম্বন করব, যে সাধারণ থেকে বিশেষের দিকে যাব না বিশেষ থেকে সাধারণের দিকে যাব? আমরা সাধারণ থেকে বিশেষের দিকে যাব। আর এছাড়াও আর কি কি শিক্ষাদানের নীতি আছে? বিশেষ থেকে সাধারণ থেকেও যাওয়া যায়। আর কি কি শিক্ষাদানের নীতি আছে সাধারণ থেকে বিশেষ ছাড়াও? প্রায় অনেকগুলো নীতি আছে, প্রায় 10টা 12টার মতো নীতি আছে। যেমন কি জানা থেকে অজানা, অজানা, হ্যাঁ, মূর্ত থেকে বিমূর্ত, ঠিক আছে, সহজ থেকে জটিল, জটিল, এগুলো। হ্যাঁ ঠিক আছে। নেক্সট। আচ্ছা তুমি এখন বুঝো না, এটা শুনো। হ্যাঁ বলো। আজকে তোমার প্রথম তো? হ্যাঁ আজ তো স্টুডেন্টদের ওরা তো আছে, একটা স্টুডেন্ট গুলো তো আমার এখানে ক্লাস হচ্ছে। তুমি কি প্রথমটাতে তুমি এসে তোমার কোনো রেডি নেই ক্লাসটা, প্রথমত যেটা তোমার করতে গেলে তুমি পড়ালে, তারপরে তুমি যেটুকু অংশ করে যেন মুখস্থ, তোমার যেটা তুমি ঘর থেকে মুখস্থ করে চলে এসছো, তুমি যেখানে শুধু বলে যাচ্ছ। দ্বিতীয়ত তোমাকে প্রথমে আজকে আমি বলেছিলাম যে প্রথম দিকে যেটা রাখবো ডান দিকটা দিকে ব্যবহার করবো। তুমি প্রতিটি ভাগ করলে নিজেই ভাগ করে গেলে, বাঁ দিকে করলে মুছে দিলে সঙ্গে সঙ্গে। তুমি স্টুডেন্টদেরকে তো কোনো প্রাধান্যই দিলে না সেখানে, ওদেরকে কোনো ডাকলেও না, ওদেরকে বলতেও তুমি কিছু বললে না। তোমাকে ওদের সঙ্গে তুমি যদি এক নেতারে বোর্ড লিখেই যাওয়া, তুমিই বলে দেবে, ওরা কি করবে না? যেহেতু পঞ্চম শ্রেণী, যেহেতু তার মানে ওরা যোগ ভাগ গুণ শিখে গেছে, আর গুণনীয় তুমি ওদের কাছ থেকে অ্যানসারটা তোমাকে দিতে হবে। গুণনীয় গণিত যেহেতু আমি আগের দিন শিখিয়ে দিয়েছি, সেহেতু ভাগটা আমি কি মানে ভাগটার বিষয় নয়, তুমি যেগুলো নিজে তুমি বলে দিচ্ছ সাধারণ কি হতে পারে, সাধারণ এর মধ্যে কি কি কমন আছে, কি কি আছে, ওদেরকে তুমি জানো, ওদের কাছ থেকে জানার চেষ্টা করো। বুঝতে পারছি।
মানে স্টুডেন্ট তোমার পার্টিসিপেন্টটাকে ওদের কিছু নেই দেখা মানে হ্যাঁ। যে engagement। ক্লাসটা কন্ট্রোল করে তুমি করছো না, কোনো কিছু তোমার এক নেই, তুমি বোর্ডে তাকিয়ে আছো, বোর্ডে ঘুরে আছো, চলবে না ওটাকে। মানে সকলকে বলছি স্টুডেন্ট এনগেজমেন্টটাকে বাড়াও। বুঝেছি। আচ্ছা বলো তো এখানের মধ্যে কি কি বিষয়গুলো সাধারণ আছে বা একই আছে? ঠিক, এক আছে, তারপর 2 আছে, আর কি কি আছে? 3 আছে, আর কি পাচ্ছি বলো তো? ঠিক 6। তাহলে আমরা কি কি পেলাম? 1, 2, 3 আর 6। এবার তোমরা বলো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড়? 6, এই জিনিসটা। আচ্ছা তুমি মানে ওদের এনগেজমেন্টটাকে দেখাও যে ওদের এনগেজমেন্টটা হচ্ছে এখানে। লোসাগু যে লিখেছো, কমাগুলো আছে বইতে, একটু ভালো করে সবাই দেখবে তো, খেয়াল করে নিবে ঘরে সবাই। ডট আছে, না, না। কমা হয় না। না, ডট ডট হবে। নেক্সট তুমি dot বোর্ড হবে। ব্যবহার করছো, শব্দ হবে এরকম, তাহলে তুমি তাহলে বোর্ড তুমি জানো না, তুমি বোর্ড ব্যবহার করতে তুমি শিখোনি এখন। ওরা কি বলবে তুমি বোর্ড ব্যবহার করতে এখনো জানো না। প্রথমে যখন দেখবে শব্দ একটুকু আসছে, তুমি খটখট খটখট একটা শব্দ আসছে, হ্যাঁ, একটা check কেমন হয়ে যাবে। ধরনের একটা, হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে তোমাকে তো না, তাহলে কি করবো, আমাকে একটু ঘুরিয়ে আমরা বাকি লেখা দিন একটু দেখি, ওই তোমাকে ওই পর্যায়ে তোমাকে চেঞ্জ করতে হবে, যে আমাকে লেখার অন্য শব্দ বলবে না, ঠাক 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 ঠাক। ঠিক আছে, আজকে প্রথম দিন তো, নেক্সট দিন তো অবশ্যই চেক করব। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সব কেমন আছো? হাউ আর ইউ? সব ভালো আছো তো? বাহ, খুব ভালো, আমিও খুব ভালো আছি। এখন তো খুব ঠান্ডা পড়ছে তাই না? তো সোয়েটার পরে এসেছো তো? বাহ, সবাই সোয়েটার পরে এসেছো, খুব ভালো। তো আজ আমি তোমাদেরকে, তোমরা তোমাদের ক্লাসরুমে চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ বা তোমাদের ক্লাসরুমের মধ্যেই, সেগুলো তোমরা খাতায় লেখো, ঠিক আছে? তোমরা সবাই খাতা লিখে রাখো, কেউ গোলমাল করো না, সবাই কিন্তু খাতা লিখে রাখো কি কি দেখতে পাচ্ছ। কিছু না, আমি তো প্রত্যেকে জিজ্ঞেস করবো, সকলেই খাতায় লিখে রাখো কি কি দেখতে পাচ্ছ। সবাই খাতায় লিখলে? আচ্ছা, বাহ। বলো তো কি কি খাতা লিখেছো, তুমি বলো তো কি লিখেছো? বই? আচ্ছা, ওটা আমরা বাংলা বলবো না, ইংলিশে বলবে, হ্যাঁ? আচ্ছা, বইয়ের ইংরেজি কি? বাহ, খুব ভালো হয়েছো, ঠিক আছে, বসো। বুক। বাহ, তারপরে তুমি কি লিখেছো? রিয়া কি লিখেছো? আচ্ছা, পেন। ঠিক আছে, বাহ। পেনের বাংলা মানে কি বলতো? কলম। বাহ, খুব ভালো। তাহলে এবার তো বলো তো, এগুলো আমরা আগের দিন তো তোমাদেরকে আমরা সেন্টেন্সে ওভার শিখেছি, এবার বলো এটা বাক্যে আমরা কেমন করে বলবো? তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা একটা বই, তাহলে কি বলবো? দিস ইজ এ বুক। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, পেনটা কেমন করে বলবো? দিস ইজ এ পেন। এটা আমার কাছে আছে পেনটা, তাহলে এটা আমার বলবো দিস ইজ এ পেন। আচ্ছা, ওইটা আমরা কি বলবো তো? স্যাম তুমি বলো তো, ফ্যানটা আমরা কি করে বলবো? দিস ইজ এ ফ্যান? না, এটা হলো দ্যাট ইজ এ ফ্যান, দূরে আছে। আচ্ছা, ওইটা আমরা ওটা শিখবো আজকে, যে কখন দিস হবে আর কখন দ্যাট হবে। কেউ গোলমাল করো না, সবাই চুপচাপ বসো, কেউ গোলমাল করো না। দেখো, আমরা দিস কখন ব্যবহার করি? যখন কোনো জিনিস আমার কাছে থাকবে তখন সেটা আমরা বলবো দিস। তো দিস মানে কি? দিস মানে, দিসের বাংলা মানে হলো এই, ঠিক আছে? যখন আমার কোনো জিনিস আমার কাছে থাকবে তখন আমরা তখন বলবো দিস। দিসের বাংলা হলো এই। তো আমরা কি বলতে পারি? যেটা আমার কাছে আছে, জিয়া, নিয়ার। দিস ইজ ইউজড হোয়েন এ অবজেক্ট ইজ নিয়ার টু মি, যেটা আমার কাছে আছে। বলো তো, এটা আমার পেনটা আমার কাছে আছে, তাহলে আমরা কি বলবো? দিস ইজ এ পেন। তো যেটা আমরা নিয়ার মানে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা আমরা বলবো দিস। আচ্ছা, আবার দ্যাট কখন বলবো? যখন দ্যাট মানে হচ্ছে দ্যাটের বাংলা মানে কি? দ্যাট মানে ওই, হ্যাঁ। আর ওই মানে যেটা আমার খুব দূরে আছে, তা সেটা আমরা ইংরেজিতে কি বলবো? দূরে আছে ফার। বা সবাই বুঝতে পারলে কখন কি বললাম? কখন দিস হবে, কখন দ্যাট হবে। আচ্ছা, এবারে বলো তো তাহলে পেনটা, স্টপ করো। যদি এটা আর ওটা বলতে হয় তখন আমরা কি বলবো? দিস 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 মানে এটা, আর দূরে হলো ওটা দ্যাট। বিকল্পটা বলছো না তুমি। আর তুমি যে পড়িয়ে যাচ্ছ,
তুমি ছাত্রছাত্রীদের কোনো সুযোগ দিলে, মুছে দিলে। ও কিছু রাখতে হবে তাহলে। এক কাজ করবে, তোমাদেরকে আমি আবারও বলছি, ভিডিওগুলো সব থাকছে, হুম। সব ভিডিওগুলো নিজেরা অবজার্ভ করবে, তো নিজে নিজে বা অন্যগুলো করবে, তাহলে বুঝতে পারবে পার্থক্যটা টিচিং এ। প্রথম কথা তুমি খুব স্পিডে দ্রুত একদম মানে সেই একদম স্পিডে চলে যাচ্ছে পুরো, তুমি মুছে দিলে স্টুডেন্টরা বুঝতে পারলো কিনা তুমি জিজ্ঞাসা জানলে, হুম। তাহলে তোমার মানে তুমি এন্ট্রি থেকে শুরু করে পড়ানো সমস্ত কিছু তুমি একবার ভিডিওটা দেখবে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে স্পিড হয়ে গেছে। স্পিডে, এবং তুমি নিজে সব পড়িয়ে দিয়ে একবারে চলে বেরিয়ে যাচ্ছ। মুছে দিলে তুমি ওদেরকে কোনো জিজ্ঞাসাও করলে না, বুঝতে পেরেছো, দিয়ে মুছে দিলে। এইবার তোমাকে বাস্তবে দেখাতে পারো বুঝতে পারলো কিনা, তোমার কাছে কে বসে আছে, বা তোমার কাছে বইটা আছে, বোর্ডটা দেখো তোমার দূরে আছে, তোমার থেকে বোর্ডটা দূরে আছে, তাহলে এটা কি হবে? তোমার কাছে বইটা আছে, এটা কি হবে বলো তো? তোমার হাতে পেনটা আছে, এক্ষেত্রে তাহলে কি হবে? আর এই যে বোর্ডটা এখানে আছে দেওয়ালে, এক্ষেত্রে তাহলে কোনটা হবে? দিস হবে না দ্যাট হবে? এইটা হলো তোমার টেকনিক, রাইট? প্রিপারেশন তুমি কটা ক্লাস অ্যাটেন্ড করছো? আচ্ছা, দুটো আছে। দুটো। তুমি দুটো ক্লাসের আজকে ভিডিও 3 দিন হচ্ছে। আজকে দুটো হবে। আজকে আগে দ্বিতীয় দিন। তুমি নিজের ভিডিওটা একবার দেখবে, তোমার নার্ভাস Check হতে প্রচুর হবে। আছে। একটা স্টুডেন্টের কাছে একটা টিচার তখনই আকর্ষণ হয়, প্রথমত তো ইজি হও, ইজি নাম্বার রিল্যাক্স। 2, তোমার হাতে লেখাটা স্টুডেন্টের কাছে একটা বিরাট একটা তোমার প্রতিফলন দেখা দিবে, যেটা তোমাকে আগে বানাতে হবে। ওকে যেটা বললাম তুমি সেটা আবার তোমার ওই পেন খটখটি করছে। সহজ ভাবে বলো, মানে যেমন ভাবে একটা সাধারণভাবে। ছোট শিশু, আমরা ছোট শিশুদেরকে যেমন ভাবে কথা বলি, ওদেরকে আমরা যেমন ভাবে শেখাতে পারি সেইটা ভাবো। এটা তোমাদেরকে ভাবতে, আমরা সবাই শিশু এখানে, এটা তুমি ক্লাসে সেই রকম শিশু শ্রেণীতে গেছো, গিয়ে তুমি এবার পড়াচ্ছ, তোমার বক্তব্যটা ঠিক সেই রকমই হবে। তুমি একদম মানে স্পিডে চলে গেলে, পড়িয়ে একবার দিস দ্যাট এই দিয়ে চলে গেলে, এটা চলবে না। তুমি আজকে ভিডিওটা দেখবে, দেখে কিন্তু তোমার চেক করবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে তোমার এটা দাগ মানে স্টার্ট মানে তোমাকে চিহ্নিত করে রাখছি, আমি কিন্তু নেক্সট দিন তোমার মানে প্রোগ্রেসটা দেখবো কিন্তু। তো অন্য টপিক এবং নিয়ে ভিডিও তো তুমি বুঝতে পারবে প্রোগ্রেস কতটা হয়েছে না হয়, টপিকটা অন্য করবো তাহলে। সে করতেই পারো। টপিক তুমি কি করবে আমাদের জানো তো, আমাদের এখানে মূল কথাটা হলো তার প্রেজেন্টেশন। টপিক তুমি চেঞ্জ করতেই পারো, এবং আমরা তো টপিক চেঞ্জ করাবোই, এখন নয় কিছুদিন পরে, দাঁড়াও ওটাও চেঞ্জ। নেক্সট। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই খাবার খেয়ে এসছো? এসছো সবাই খাবার খেয়ে? আচ্ছা, কি খেয়েছো বলো তো? হ্যাঁ, কি? ও, তুমি মাছ ভাত। আচ্ছা, তুমি কি খেয়ে এসছো? কি বলো? রুটি। আচ্ছা, আর তোমার কি বলছো? ও, মুড়ি খেয়ে এসছো। আচ্ছা, ঠিক আছে, বসো। আচ্ছা, তাই তো। আজকে আমরা কি শিখবো বলো তো? কোন ক্লাস নিয়ে পড়বো? কি? পরিবেশ সম্বন্ধে জানবো, তাই তো? আচ্ছা, আজকে তারিখ কেউ বলতে পারবে কত? বলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, তুমি খেয়ে এসছো ভাত, তুমি খেয়ে এসছো কি বললে? রুটি, কেউ মুড়ি, তাই না? তাহলে এই খাবারগুলো আমরা পাচ্ছি কোথা থেকে সবাই বলো তো একটু? কি, মা রান্না করে দিয়েছে? আচ্ছা, মা কোথা থেকে পেলো খাবারগুলো? কি বলছো? ও, বাবা গেছিল বাজার থেকে আনতে। আচ্ছা, তাহলে বাজার থেকে বাবা গিয়েছিল, তোমার দাদা গিয়েছিল? আচ্ছা, ঠিক আছে। তাহলে বাজার থেকে খাবারগুলো যে নিয়ে আসছে সেগুলো কি করছে? মা রান্না করে দিচ্ছে, তারপর তুমি খাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে এই যে বাজার থেকে খাবারগুলো যে পাচ্ছি আমরা, এগুলো কোথায় উৎপাদিত হয় তুমি জানো কি কেউ? আপনার তো হয় না, কি করে হয় বলো? হ্যাঁ, কি কৃষক চাষ করেন, তাই না? বা চাষি। তাহলে দেখো, কৃষক আমাদের কি মাঠে চাষ করছে, তাই তো? আচ্ছা, তারপরে কে সেখান থেকে কে নিয়ে যাচ্ছে? বাজারে যাচ্ছে, বাজারে বাবা বা কি ভাই কিনে আনছে আমাদের, তারপরে সেটা মা আমাদের রান্না করে দিচ্ছেন এবং আমরা তারপর খাবারটা পাচ্ছি, তাই তো? আচ্ছা,
তাহলে দেখো এই যে কৃষক চাষ করছে, বাবা আনছে, এই প্রসেসে দেখো খাবারটা, তারপরে আমরা রান্না করার পর খাবারটা পাচ্ছি, তাই না? তাহলে দেখো আমাদের যে প্রাণীগুলো, আমরা যেমন প্রাণী, এছাড়াও কুকুর, বিড়াল, ছাগল, এরা যে খাবার পাচ্ছে, এরা কোথা থেকে পাচ্ছে, তাই না? বলো। হ্যাঁ, প্রাণীরা খাবার পাচ্ছে, এরা কোথা থেকে পাচ্ছে? এগুলো উদ্ভিদ থেকে পাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখো ছোট থেকে বড় হচ্ছি, তাই না? এই যে খাবারগুলো, এই খাবারগুলো আমরা কোথা থেকে পাই বলো তো? কি? হ্যাঁ, মাঠ থেকে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু কি উদ্ভিদ থেকে পেয়ে থাকছি। তাহলে প্রাণী যে খাবারগুলো পাচ্ছে সেগুলো সাধারণত কোথা থেকে পাচ্ছে? উদ্ভিদ থেকে। এবারে হচ্ছে উদ্ভিদ তো আছে, তাই না? উদ্ভিদও ছোট থেকে বড় হয়, তাদেরও তো খাবারের প্রয়োজন, তাই না? তাহলে সেই খাবারগুলো তারা কোথায় পায় তোমরা কি জানো? কি? ও, জানো না? আচ্ছা, আজকে আমরা কি উদ্ভিদের খাবার তৈরি সম্বন্ধে জানবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আজকে উদ্ভিদের খাবার তৈরি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো উদ্ভিদ তো ছোট থেকে বড় হচ্ছে, এদের খাবারের প্রয়োজন, তাই না? এই খাবারটা কি আমাদের যেমন খাবার সরাসরি উদ্ভিদ থেকে পেয়ে যাচ্ছি, কিছু খাবার তো আমাদের রান্নাও করতে হচ্ছে না। যেমন কি বলো একটা, কোন ফলটা আমরা খাই ডাইরেক্ট বলো, যেটা আমাদের রান্না করতে হয় না? হ্যাঁ, আপেল, তাই তো? রান্না করা ছাড়াও আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আপেলটা আমরা কি সরাসরি খেয়ে নিচ্ছি। আচ্ছা, আবার কিছু খাবার থাকছে যেগুলো রান্না করতে হচ্ছে, তাই তো? তুমি খাদ্য শৃঙ্খলটা বোঝাও তো। খাদ্য শৃঙ্খল মানে টোটালি প্রথম থেকে তো তুমি খাদ্য শৃঙ্খল বোঝাও। তুমি তো উদ্ভিদ আমরা খাচ্ছি এগুলো বোঝালে, এবার বলো খাদ্য শৃঙ্খলটা একটু বোঝাও। মুছে পড় না, এটার সাথেই অ্যাড করবো। বা ওইটা তুমি যা নিজের মতো করে বোঝাও খাদ্য শৃঙ্খল। দেখো, তাহলে এই যে আমরা খাবার পাচ্ছি, ঠিক আছে, তাহলে এইটা একটা আমরা প্রসেসে পাচ্ছি, তাই না? তাহলে আমরা প্রথম থেকে একটা শ্রেণী তো আছে, একটা নির্দিষ্ট শ্রেণীতে প্রথমে কেউ খাবার, মানে কি বলবো, খাবারটা এক শ্রেণীর থেকে অন্য শ্রেণীতে যাচ্ছে। তাহলে প্রথমে উদ্ভিদ তৈরি করছে, তারপরে উদ্ভিদ থেকে আরো কে খাচ্ছে, আবার প্রাথমিক খাদক, তারপরে কে খাচ্ছে, গৌণ খাদক। এইভাবে আমাদের পরপরই একটা করে স্তর আছে, তাই না? আমরা প্রতিটি খাবারের পরে তবেই তো আমরা খাবার পাচ্ছি। যদি আমরা উদাহরণস্বরূপ দিতে পারি, দেখো এখানে মনে করো আমাদের এখানে মাঠে কিছু ঘাস আছে, তাই তো? এটা কে খাচ্ছে প্রথমে বলো তো? এটা আমাদের খাবার খেয়ে নিচ্ছে, মাঠে কারা চড়তে যায়, গরু বা ছাগল। যদি এখানে আমরা ধরি ছাগলকে, ধরলাম এখানে, তাই তো? আচ্ছা, ছাগল থেকে আমরা ছাগলকে, তোমাকে আমি এটাই জানতে চাইছিলাম যে তুমি যখন এই উৎপাদন করছে উৎপাদক, তারপরে খাদক, বিয়োজক, খাদকটাকে আবার তিনটে ভাগ হচ্ছে, তুমি যখন ওই উৎপাদনের জায়গায় যাচ্ছ, কে খাচ্ছে এরকম করে বলছো, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে তাহলে খাদ্য শৃঙ্খলটা বুঝিয়ে দাও। এই ক্ষেত্রে স্যার আমি কি মানে বাস্তব উদাহরণে যাব না? না, এটা তো একটা আছে, উৎপাদক আছে, খাদক আছে, বিয়োজক আছে, খাদকটা আবার তিন ভাগে ভাগ আছে। না, ওটা আমি ডাইরেক্ট ভাগটা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা মানে আছে, এটা একটা কোর্স যেটা তুমি হয়তো পুরোটা জানো না। যখন এই ধরনের কিছু করতে যাবে তখন রিলেটেড গুলো করে যাবে। যেমন ধরো প্রথমে যে পড়াচ্ছিল, ওই যখন ধরো খাদ্য উৎপাদনটা দেখাচ্ছিল, ফোকাস করেছিল, ঠিক আছে, ওকে কিন্তু সালোক সংশ্লেষটা পড়ে যেতে হবে। তুমি ফোকাস করছো কে উৎপাদন করছে, কে খাচ্ছে, তখন তোমাকে কিন্তু খাদ্য শৃঙ্খলটা তোমাকে কিন্তু করে যেতে হবে, যে কে উৎপাদক, ঠিক আছে, কে খাদক, কে বিয়োজক, খাদকটাকে আবার ভাগ হচ্ছে। এবং একটা উদাহরণ দিলে তুমি দেখো ঠিক জায়গাতেই যাচ্ছিলে, কিন্তু তুমি জানো না বলে বলতে পারলে না, এরপরে আরেকটা বাঘ বা সিংহ যাও দিয়ে তুমি বুঝিয়ে দিলে যে তাহলে এটা উৎপাদক, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। ঠিক আছে, ঠিক আছে। আর ব্যাপারটা একটা জায়গায় তোমরা মানে চারপাশের এটাকে বেশি করছো, মানে প্রাথমিকটাই অনেক হ্যাঁ, সময় অনেক জায়গাটা নিয়ে নিচ্ছ। প্রথমে তো অত বলার কিছু দরকার নেই, তুমি খেয়েছো কিচ্ছু অত, বা এই যে বাজারে গিয়েছিল, আসল জায়গায় যেতে হবে আমাকে, মেন পয়েন্টে এসো, দু একটা কথা বলে মেন সময় পয়েন্ট। তো 3 মিনিট বা 2-3 মিনিট, তুমি যদি ওখানে তোমার তো শ্বাস শেষ হয়ে তখন গেল, আর বলতেই পেলে না, তুমি আসল জায়গায় যেতেই পারলে না। তুমি ক্লাস করবে, তোমার সেই ক্ষমতা আছে, কিন্তু তুমি ওই জায়গাতে আমি যেটুকু দুটো আসল একদম কম্প্যাক্ট ডাইরেক্ট তুমি ওখানে পৌঁছে যাও। মানে তোমার মূল লক্ষ্য যাবে তুমি কোথায়, উদ্ভিদ, মানে তোমার দরকার উদ্ভিদের জায়গায়। উদ্ভিদ
কিভাবে খাবার তৈরি করে। অত ছেলেকে জিজ্ঞেস করার দরকার নেই, ব্যাস। তুমি কি খেয়ে এসছো, অত দরকারই নেই তোমার। তুমি একটি কথা আচ্ছা বলে বলো তো, বলো। আমরা আজকে কি খেয়ে এসেছি? সকালে ভাত খেয়ে এসেছি, তাই তো? বেশ, তাহলে আমরা এই ভাতটা কি থেকে পাই? চাল। এবং এই চালটা আমরা কোথা থেকে পাই? না ধান থেকে। তোমার তো ভূগোল সাবজেক্ট, ব্যাস, তুমি জানো না এইখানে খাদ্য stop। শৃঙ্খল, খাদ্য জাল। তাহলে না, তাহলেও তুমি জানতে ভাই, মানে তাহলে এ geography কথাটা আগে জানো তুমি না। বললো geography এটা subject, তুমি জানতে। তোমার এটা এটা কি কিন্তু ঠিক ঠিক তাহলে নয়। তুমি জিওগ্রাফি তুমি সাবজেক্ট পড়ে জানো না, খাদ্য ও, শৃঙ্খল, তোমার যদি খাদ্য geography জাল, হয়, তাহলে তুমি এগুলো জানো। গৌণ খাদ্য, প্রগৌণ আমার খাদ্য, থেকে তোমরা সর্বোচ্চ খাদ্য, তুমি বেশি জানো। কোনটা কোনটা গৌণ খাদ্য? যেটা মানে একটা উৎপাদকের পরে প্রথম শ্রেণীর খাদক যেটা খাচ্ছে সেটাকে, প্রথম শ্রেণীর খাদককে যে খাচ্ছে সেটা হচ্ছে গৌণ খাদক। তারপরে প্রগৌণ, তারপর তারপর প্রগৌণ। সর্বোচ্চ। হ্যাঁ, তারপর তা তুমি তো ওটা জানতেই পারতে। তুমি আমার থেকে ভালো জানো। মানে আমরা ধরো তো কম বিএড জানি। হয়ে তো বিএড, না ডিএড ঠিক করছে। আচ্ছা ঠিক আছে, কমপ্লিট গ্রাজুয়েশন করবে, চলে এসো। যাও চলো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দেখো, আমরা আমাদের আগের ক্লাসে নাউন এবং তাদের ব্যবহার এবং আর্টিকেল এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আমরা একটা নতুন বিষয় পড়বো বা জানবো। সেই বিষয়টা হচ্ছে নাউনকে আমরা কিভাবে সংখ্যায় প্রকাশ করব, এবং সংখ্যায় প্রকাশ করতে গেলে নাউনের সাথে কোথায় এস ব্যবহার করব বা কোথায় ইএস ব্যবহার করব, তার ব্যবহার সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে সেই এস বা ইএস ব্যবহার করাটাকে বলা হয় গ্রামারে নাম্বার। এই নাম্বার মানে গ্রামারে কি জানবো আমরা? নাউনকে কোয়ালিফাই করে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে নাম্বার কি জিনিস। তাহলে আমরা বলতে পারি যে নাম্বার is a sorry দেখো, নাম্বার হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে, নাউনের সংখ্যাটা বোঝায়। আচ্ছা, পিছনে তুমি বলো তো তোমার কাছে কটা পেন রয়েছে? আচ্ছা, তোমার কাছে একটা পেন রয়েছে। পেনের ইংরেজি আমরা কি জানি বলো? কলম। সরি, তোমার কাছে একটি পেন রয়েছে, সেটাকে কি বলবে? এ পেন। আচ্ছা, তোমার কাছে কটি পেন রয়েছে? তোমার কাছে দুটি পেন রয়েছে। আচ্ছা, তোমার কাছেও পেন রয়েছে, কিন্তু তুমি কি বলবে? টু পেন্স। এই যে আমরা যখন আমার কাছে পেন আর এটাও পেন্স, এই দুটোই হচ্ছে নাউন, কিন্তু একজনের আগে লিখেছি এ পেন, মানে সংখ্যাটা পেনের বোঝাচ্ছে একটি। একজনের আগে লিখেছি টু পেন্স, মানে পেনের সংখ্যাটা বোঝাচ্ছে দুটি। তাহলে এই যে পেন, আমরা পেনটা আগের দিনে পড়েছিলাম, পেনটা হচ্ছে নাউন। আচ্ছা, তোমরা কি বলতে পারবে পেনটা কি নাউন? আচ্ছা, খুব ভালো। পেনটা কি? ঠিক বলেছে, কমন নাউন। পেনটা হচ্ছে কমন নাউনের এক্সাম্পল বা উদাহরণ। আমরা কমন নাউন কি পড়েছিলাম? না, যে নাউনের দ্বারা সমস্ত কিছুকে বোঝায়, সমস্ত প্রকারের প্রাণী, উদ্ভিদ বা যে কোনো বস্তু সবাইকে বোঝায়। যেমন তার একটা এক্সাম্পল হলো পেন, ম্যান। দেখো, এই ম্যান বা পেন এদেরকে কোনোদিনও একা লেখা যায় না, এদের আগে সবসময় একটা আর্টিকেল দিতে হয়। সেই আর্টিকেলটা আমরা কি দিয়ে থাকি? এ, এন অথবা দি। যেমন আমি একটি পেন বোঝাতে গেলে তার আগে এ পেন বলবো, ম্যানের আগে এ ম্যান বলবো। কিন্তু হঠাৎ করে তুমি বলতে চাইছো একের বেশি, সেটা হতে পারে দুটি, তিনটি, চারটি, 50টা, 100টা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে বলতে হবে পেন্স অথবা মেন। এই যে এখানে এস যোগ করলাম, আমার এখানে এস না যোগ করে ই যোগ করলাম। এই ব্যবহারগুলো আমরা কোথা থেকে জানতে পারবো? নাম্বার থেকে জানতে পারবো। তাহলে আজকে আমরা প্রথম শিখবো কোথায় এস বা ইএস ব্যবহার করতে হয়, সেই ব্যাপারে জানবো। দেখো, যদি কোনো নাউনের শেষে এস, এক্স, ডবল এস, এসএইচ, সিএইচ বা জেড থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? ইএস ব্যবহার করব। যদি কোনো নাউনের সাথে এস, এক্স, ডবল এস, এসএইচ, সিএইচ বা জেড থাকে, তাহলে আমরা নাউনের সঙ্গে কি ব্যবহার করব? ইএস ব্যবহার করব। যদি না থাকে, আমরা সাধারণত এস ব্যবহার করি। কি রকম? যেমন ধরো
CLASS, তোমরা জানো ক্লাস মানে হচ্ছে শ্রেণী, শেষে কি আছে বলো, ডবল এস আছে। যখন একাধিক বোঝাবো, একের বেশি বোঝাবো, তখন আমরা কি ব্যবহার করব, ক্লাসেস ব্যবহার করব। কেন স্যার? কারণ আমরা এখানে পড়েছি নিয়মে যে শেষে যদি ডবল এস থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ইএস ব্যবহার করব। ধরো যদি থাকে কথাটা বাস, যখন অনেকগুলো বাস বলবো, বাস থেকে যখন অনেকগুলো বাস বলবো তখন কি হবে, বাসেস। এই যে এইদিকে আমরা লিখছি ক্লাস, এখান থেকে হলো ক্লাসেস, বাস থেকে হলো বাসেস। এই একই রকম ভাবে ধরো এসএইচ, ডিশ, তোমরা জানো ডিশ মানে থালা হয় বা ফিশ মানে মাছ হয়, শেষে কি থাকবে, এসএইচ থাকবে। সেটা যখন একজনের থেকে অনেকজনের দিকে যাবো তখন কি হবে, ফিশেস হবে। ঠিক একই রকম ভাবে সিএইচ, যেমন ধরো তোমরা বেঞ্চে বসে আছো, তাই না, একটি বেঞ্চ, যখন অনেকগুলো বেঞ্চ হবে তখন কি হয়ে যাবে, বেঞ্চেস। এই যে একটি আর অনেকগুলি, তাহলে আমরা নাম্বারকে দুভাবে ভাগ করে দিতে পারছি। একদিকে হচ্ছে একটি, সেটাকে বলবো সিঙ্গুলার নাম্বার, যখন নাউনকে একটি বোঝাবে। যখন অনেকগুলো হচ্ছে তখন কি বলবো, প্লুরাল নাম্বার। এটা হচ্ছে নাউনের একটি আর অনেকগুলির উপর নির্ভর করে। ঠিক আছে, যখন ঠিক আছে। আচ্ছা তুমি যাও। চশমা খেতে কি ব্যবহার করে, চশমা চশমা রেখে দিচ্ছি, দুটো আছে, একটা আছে। সহজ কিছু করবে, যে তুমি সহজে বোঝাতে পারো, ঠিক আছে। যেহেতু তোমার চয়েস পাবে না, সবাই বলবো তোমাকে আরো অনেক টপিক, তুমি যেটা পড়াচ্ছো ওটা কিন্তু ওটা একটু রেডি, ঠিক আছে। শুরু করছি। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা দেখো, আমরা তো প্রতিদিন পড়াশোনা করি, আজকে যদি আমরা একটু পড়াশোনার বাইরে একটু যাই, তারপরে পড়াশোনা করব। আচ্ছা তোমরা সবাই বাজার গেছো? হ্যাঁ কি বললে, বাজার গেছো? তোমরা কার সাথে বাজার যাও? হ্যাঁ তুমি কার সাথে যাও? ঠাম্মির সাথে। তুমি কার সাথে যাও? দাদুর সাথে বাজার যাও। আচ্ছা বাজারে কি পাওয়া যায় তোমরা জানো? ও বাজারে শাক সবজি আর কি পাওয়া যায়? ফল সবকিছু পাওয়া যায়, তাই তো বাজারে? আচ্ছা গ্রামের দিকে তো এত বাজার বসে না, গ্রামের দিকে কি বসে তোমরা জানো বাজারের পরিবর্তে? হ্যাঁ কি বললে? হাট। হ্যাঁ ঠিক, গ্রামের দিকে তো এত বাজার বসে না, গ্রামের দিকে একটা দুটো বাজার থাকে, কিন্তু কোথায় মানুষ শাক সবজি ফল এসব কিনবে, তার জন্য সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে। তাহলে গ্রামের দিকে বাজারের পরিবর্তে কি বসে? হাট। হ্যাঁ হাট সপ্তাহে একদিন কি দুদিন বসে। হয়তো কোনো কোনো গ্রামে একদিন বসে, কোনো কোনো গ্রামে দুদিন বসে। এখানে এই গ্রামে সপ্তাহে একদিন হাট বসে। হাটে কি পাওয়া যায় তোমরা জানো? হ্যাঁ কি বলে জানো কি পাওয়া যায়? তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো তুমি, হাটে বেতের বোনা ধামা, কুলো, মাটির কলসি। হ্যাঁ আর কি পাওয়া যায় তুমি বলো রিয়া, কি বললে? হ্যাঁ চাষে টাটকা টাটকা সবজি হাটে পাওয়া যায়। হাটে এই শীতের পোশাক, এই তো এখন ঠান্ডা পড়ে গেছে না, হাটে ঠান্ডা পড়ে গেছে, এই শীতের পোশাক হাটে পাওয়া যায়। তাহলে দেখো আমরা আজকে হাট কবিতাটা পড়বো। তোমরা চুপটি করে বসো, কেউ দুষ্টুমি করবে না। হাট। হাট কবিতাটা কার লেখা বলো তো? কি বলে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ
খুব সুন্দর বলেছো। হাট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তোমরা বলতে পারবে? বলো, তুমি বলো, কি বললে? হ্যাঁ, ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ঠিক আছে, দেখো এবার আমরা হাট কবিতাটা পড়ি, তোমরা মন দিয়ে শুনবে। হাট, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, এই লাইনটার মানে কি বলো তো? কুমোর, কুমোর কাদের বলে বলো? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, কুমোর। যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলা হয় কুমোর। তো দেখো আমি লিখে দিচ্ছি, মাটির জিনিস যারা তৈরি করেন তাদের বলা হয় কুমোর। তাহলে মাটির জিনিস যারা তৈরি করেন তাদের বলে কুমোর। কুমোর পাড়ার গরুর গাড়ি, গরুর গাড়ি। দেখো এখানে যারা মাটির জিনিস তৈরি করছেন তাদের বলছে কুমোর, আর সেই পাড়াটাকে বলা হচ্ছে কুমোর পাড়া। আর কে গরুর গাড়ি কে চালাচ্ছে? বংশীবদন। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। সেখানে গরুর গাড়িতে কি বোঝাই করা আছে? কলসি হাড়ি বোঝাই করা আছে। সেগুলো কোথায় নিয়ে যাওয়া হবে? হাটে নিয়ে যাওয়া হবে। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সঙ্গে কে যাচ্ছে? ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। হাট কোথায় বসেছে? বক্সিগঞ্জ নামক এক পদ্মা পাড়ে। এক সেকেন্ড এইখানে সাউন্ড এখানে প্রচুর আসছে। ঠিক আছে, তোমরা নিচে একটু বসো। তুমি একবার ওই কবিতাটার থেকে শুরু করো, মানে ওর পর থেকে শুরু করো, যেখানে কবিতাটা বললে ওইটুকু থেকে শুরু করো। গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। গাড়ি কে চালাচ্ছে? বংশীবদন। বংশীবদনের সাথে কে যাচ্ছে? তার ভাগ্নে মদন। তাহলে বংশীবদনের সাথে কে যাচ্ছে? বংশীবদনের সাথে কে যাচ্ছে তুমি বলো রিয়া? কে যাচ্ছে? তার ভাগ্নে মদন। হ্যাঁ, বংশীবদনের সাথে তার ভাগ্নে যাচ্ছে মদন। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। আচ্ছা, সহজ পাঠের আর কোনো জানো তোমরা কবিতা কি আছে? যদি একটু বলো। হ্যাঁ, আমরা সহজ চাষ পাঠ থেকে। সহজ পাঠ, সেটা একটা গান আছে, আলো না, যদি জানো তাহলে বলবে হ্যাঁ স্যার বলছি, নাহলে বলো স্যার স্যার এই ঠিক। মুহূর্তে মনে পড়ছে না, মানে আর ভুলিয়ে সহজ গেছে। পাঠের কি ছবিগুলো কে এঁকেছে? নন্দলাল বসু। তুমি ওই ভাগ্নে যে শব্দটা আছে ওটাকে একটু বর্ণ বিশ্লেষণ করে দেখো। ভাগ্নে, দেখো এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে কি পাই? ভা আ ভাগ গ অ ভাগ্নে ন অ গ অ ভয়ের সঙ্গে আচ্ছা, ওদের ব্যঞ্জনের সঙ্গে সঙ্গে কি থাকে? শেষে থাকে কি? হর্ষ। ব্যঞ্জনের সঙ্গে থাকে স্বরধ্বনি। তাহলে প্রথমটা ভ আছে, তাহলে ভয়ের সঙ্গে কি স্বরধ্বনি যুক্ত আছে? অ অ আছে। আচ্ছা, তাহলে ভয়ের হসন্ত দিতে হয়। বসন্ত গয় বসন্ত। তারপরে কি আছে? যুক্ত ব্যঞ্জন আছে। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে দুটো যুক্ত বা যুগ্ম। যুক্ত ব্যঞ্জন আলাদা, যুগ্ম ব্যঞ্জন আলাদা। এটা কি যুক্ত না যুগ্ম? যুগ্ম তো? যুগ্ম। যুগ্ম নয়, এটা যুগ্ম। যুক্ত। গয়ে গ হলে যুগ্ম হতো। যুগ্ম মানে এক। তাহলে এখানে গয়ের সঙ্গে দন্তন্য, তাহলে অটা মাঝে কাটো, মুছে দাও অটাকে, মাঝের অটা মুছো। হ্যাঁ,
গয়ে হসন্ত যুক্ত দন্ত নয় হসন্ত থাক আর কিছু ছেড়ে দাও, তুমি ছাড়ো। যুক্ত অ আছে না এ আছে? এ এ আছে। ভাগ্নে এ। এটা তো সাধারণ প্রশ্ন, এটা এখানে একটা প্রশ্ন হবে ভাগনা থেকে ভাগ্নে ধ্বনি পরিবর্তনের কোন রীতি? স্যার তো সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছে, হুম। এখানে তোমাকে জিজ্ঞেস করা হবে ভাগনা থেকে ভাগ্নে ধ্বনি পরিবর্তনের কোন রীতির কাজ করেছে? লেখো ভাগনা থেকে ভাগ্নে, আর লিখতে হবে না, সময় অনেক হবে, ছাড়ো। ভাগনা থেকে ভাগ্নে, ভাগনা, ভাগনা ভয়াকা গয়াদন্ত নয় আঁকা, ভাগনা থেকে ভাগ্নে, তাহলে প্রথমের আকারটা এ তে পরিণত হয়েছে, তাহলে প্রথম বর্ণের প্রভাবে পরবর্তী শর্টকাট পরিবর্তন দেখবে। ওটি কি করা আছে, কি হবে, পূর্ববর্তী না পরবর্তী, প্রগত স্বরসঙ্গতি না পরাগত স্বরসঙ্গতি, ওটা আমি বলছি না, দেখে নিবে বইয়ে লেখা আছে প্রগত স্বরসঙ্গতি আর পরাগত স্বরসঙ্গতি, ওটি অ্যান্সার করবে, না পারলে পরদিনে বলবে। ঠিক আছে, বলে দিয়েছেন সব। তুমি হাট কবিতাটি পড়াবে অতক্ষণ ধরে কি তুমি তো বলে দিলে কবিতাটা পড়ানোর আগে দিক কবিতাটাতে যে আমি কি পাচ্ছি, উচ্ছে বেগুন পটল মূলো, তোমাকে তো ওটা বলা দরকার না। তুমি যখন প্রথমে কি কি অন্যগুলো পাই সেগুলো বলো না, তুমি তো কবিতাটা পড়াতে যেগুলো পাবেই। যখন ওই কবিতাগুলো তুমি যে রেডি করেছো না, যেটা করছো, রবীন্দ্রনাথের হাট কবিতাটা আগের দিন আমি বলেছিলাম, তুমি শুনেছিলে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওর ব্যাকগ্রাউন্ডটা প্রেক্ষাপট এডি পড়াতে আসছে মানে এই কবিতাটা আমার জেনে যেতে হবে, আগা পাঁচতলা কোথায় কি আছে খুঁটিনাটি আমাকে সব। তারপরে ব্যাকরণ পোরশনটা করবে। ব্যাকরণ এমনি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? আমি পাস কোর্সে ছিলাম, বাংলা, সংস্কৃত আর বাংলা music। ছিল তো, হ্যাঁ। এই বাংলা ওই ব্যাকরণগুলো করবে, রেডি করবে, মানে জটিল দরকার নাই, যেগুলো মোটামুটি সহজ টাইপের, ঠিক আছে? তুমি সেদিন ছিলে তো, যে হাট আমি বললাম কবিতাটা কোথা থেকে রবীন্দ্রনাথ নিয়েছেন, ঠিক আছে, ছিলে তো? তাহলে